আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর 17তম অধ্যায় পরিসংখ্যানের অনুশীলনীতে যাওয়ার আগে উদাহরণ শেখার জন্য যেসব বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা একটি ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা অঙ্কগুলো সমাধান করব, তারপরের ভিডিওতে আমরা চিত্রগুলো সমাধান করব, যে লেখচিত্র আছে সেগুলো, এবং তার পরবর্তী একটি ভিডিওতে আমরা সম্পূর্ণ অনুশীলনী করানোর চেষ্টা করব। তাহলে তিনটি ভিডিওর আজকের যে বিষয়টি দেখো, 17তম অধ্যায়ে গড়, মধ্যক, প্রচুরক এই তিনটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার যে তিনটা দিক আছে সেখানে ছোট কিছু প্রশ্ন আছে, ওইগুলো তোমরা গাইডের যে ছোট প্রশ্ন আছে ওইগুলো থেকে মুখস্থ করবা, যেমন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এখন গড়, মধ্যক, প্রচুরক ছোট ক্লাস থেকে শুরু হয়, যেমন সরাসরি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় সরাসরি গড়, মধ্যক, প্রচুরক। এখন সরাসরি জিনিসটা কি, সেটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নে এবং এমসিকিউতে এগুলো আসতে পারে, যে সরাসরি। যেমন এখানে যদি আমি কিছু সংখ্যা লিখি, যেমন 4, 3, 10, তারপর যেমন তোমার আছে 8, 6, এই সংখ্যাগুলোর আমরা গড় বের করব, কিন্তু সরাসরি কিভাবে? সেক্ষেত্রে গড়ের হচ্ছে, সুতরাং গড় যদি তুমি সূত্র লেখো তাহলে হচ্ছে উপরে হচ্ছে উপাত্তগুলোর যোগফল আর নিচে হচ্ছে উপাত্তের সংখ্যা। এটা তোমার এমসিকিউতে আসতে পারে যে গড় নির্ণয়ের সূত্রটি কোনটি। দেখা যায় তখন এই সূত্রটি অপশনে দেওয়া থাকলে তখন এই সূত্রটি প্রয়োগ হবে। তাহলে উপাত্তগুলোর যোগফল, এই যে যেগুলো দেওয়া থাকবে এইগুলোই হচ্ছে উপাত্ত। এই উপাত্তগুলোর যোগফল তোমাকে সবগুলো যোগ করতে হবে। তাহলে 4 আর 3 7, 7 আর 10 17, 17 আর হচ্ছে 8 হচ্ছে 25, 25 আর হচ্ছে 6 হচ্ছে 31। তাহলে আমরা এখানে সুবিধার জন্য 5 দিলাম, তাহলে কত হয়? 30 হয়। যেমন 8 5 13, 13 আর 10 23, 23 আর 3 হচ্ছে 26, 26 আর 4 হচ্ছে 30। তাহলে উপাত্তগুলোর যোগফল হলো হচ্ছে 30। আর উপাত্ত আছে কয়টা? 1 2 3 4 5, উপাত্ত আছে 5টা। তাহলে এটার গড় কত হবে? 5 6 30, তাহলে 6, এটা গড় হচ্ছে 6। বেশিরভাগ দশমিক আসে, এক্ষেত্রে আমরা একটু বোঝানোর জন্য নিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারলা যে সরাসরি গড় বের করতে হলে তাহলে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে কয়টা উপাত্ত আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাই উপাত্ত আছে 5টা, এজন্য আমরা এই 30কে 5 দিয়ে ভাগ দিয়েছি, এটা হচ্ছে গড়। তারপরে দেখো, এই সংখ্যাগুলো থেকে আমরা মধ্যক নির্ণয় করব। এখন মধ্যক নির্ণয়ের বিষয় দুইটা, উপাত্ত জোড় এবং উপাত্ত বেজোড়। দেখো এখানে উপাত্ত আছে কয়টা? 1 2 3 4 5, তাহলে আমরা এটা বেজোড়। আমরা লিখি যে, এখন কথা হচ্ছে উপাত্ত গুলো যা থাকবে সরাসরি মধ্যক নির্ণয় করতে গেলে সবার প্রথমে তোমাকে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে সবচাইতে ছোট আছে কত? 3, তারপর আছে 4 5 8, তারপর আছে 10। আমার সাজানো শেষ। তাহলে আমি একটু লিখতে পারি যে এখানে উপাত্তের সংখ্যা 5, যা বিজোড়। তাহলে এখানে উপাত্ত সংখ্যা n সমান 5। উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, ছোট হাতের n দ্বারা পরিসংখ্যানে। এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 5। তাহলে বিজোড় হইলে একটা সূত্র, জোড় হইলে আরেকটা সূত্র, সেটা আমরা এখানে দেখি। সুতরাং মধ্যক, বিজোড় হইলে মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1/2 তম পদ। তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে সূত্র n প্লাস, আমরা এখানে 1 লিখবো, n প্লাস 1/2 তম পদ। তা n এর মান এখানে কত পেয়েছিলাম আমরা? 5, 5 প্লাস 1/2, তাহলে এখানে কত হয়? তম। আমরা এখানে যদি ডট ডট দেই তাও হবে তম পদ। এখন খেয়াল করো,
5 আর 1 যোগ করলে হয় হচ্ছে 6। এখন 6কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে 3তম পদ হয়। এখন এই যে যেটা সাজিয়ে আমরা পেয়েছি, এটার সিরিয়ালে 3 নম্বরে কে আছে, যেহেতু 3তম পদ, তাহলে 1 2 3, তাহলে 5 আছে, তাহলে এটার মধ্যে হচ্ছে 5, এটাই আছে। তখন আবার কিন্তু এটা লিখো না, কারণ এটা তম পদ, কিন্তু আমরা ওই তম পদ 5 আছে দেখে আমরা অ্যান্সার 5 লিখছি। এটাই হচ্ছে এটার অ্যান্সার। খেয়াল রাখবে, এটা হচ্ছে তোমার বিজোড়ের ক্ষেত্রে। এখন আমরা জোড়ের ক্ষেত্রে কোনটা করব? যেমন দেখো, এখানে আমি একটা উপাত্ত যদি বাড়িয়ে দেই, ধরো এখানে একটা 2 দিলাম, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 2, এখানে একটা 2 আসলো। এখানে কিন্তু উপাত্ত সংখ্যা কত হয়ে গেছে? n সমান কত? 6। n সমান কত? 6। তাহলে দেখো, প্রথমে উপাত্তগুলোকে আমি ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি, তারপর বললাম যে এখানে উপাত্ত কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে n সমান 6। তাহলে সুতরাং তাহলে আমরা এবার কি লিখবো, যে 6 যা কি জোড়, সুতরাং মধ্যকে সূত্র হবে n, এই নিচে একটা 2 হবে, আগে আমরা লিখে নিলাম, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। সূত্রটা কি আবার দেখো, n/2 তম পদ n/2 যোগ 1 তম পদ। তাহলে n এর মান এখানে কত হয়? 6/2 তম পদ। n/2, n এর মান হচ্ছে 6 1 তম পদ। তাহলে এখানে একটা 2। এখন যদি সরাসরি আমরা করি, তাহলে এখানে কত হয় দেখো, 6কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দেই, তাহলে 3 2 6, তাহলে 3 তম পদ যোগ, এখানে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ 3 হয়, আর ওই 3 এর সাথে 1 যোগ, তাহলে কত হবে এখানে? 3 আর 1 4 তম পদ। তাহলে এটা নিচে 2 আছে। এখন 3তম পদ কত? 1 2 3, 3তম পদ হচ্ছে 4, তারপর আছে 4তম পদ, 4তম পদ হচ্ছে 1 2 3 4, তার মানে 5 ভাগ 2। তাহলে এখানে তুমি দেখো, 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 9কে তুমি যদি কি করো 2 দিয়ে ভাগ দাও, তাহলে হবে 4.5। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তোমরা একটু দেখো, এখন আমরা সহজে বুঝবো কিভাবে, আমরা 2টা সূত্র দিয়ে করলাম, এখন আমরা সহজে কিভাবে বুঝবো। এখন খেয়াল করো, সহজে বোঝার জন্য যদি আমাদের এমসিকিউতে আসে, আমরা এই সূত্র যদি অঙ্ক দেখাইতে বলে, যেমন ক নাম্বার অঙ্কে, তখন আমাদের এইভাবে সুন্দর করে দেখাইতে হবে ছোট অঙ্কগুলো। কিন্তু যদি আমার এমসিকিউতে আসে, তখন তো আমার এত কিছু লাগবে না, আমি শুধু এইগুলাকে মনে মনে সাজিয়ে নিব, বা প্রশ্নের এক কর্নারে সাজিয়ে নিব, সাজিয়ে আমি দেখব, যদি বেজোড় হয়, যদি এমন হয়, যদি বেজোড় হইতো 1 2 3 4 5, তাহলে মাঝখানে যে আছে সেটাই মধ্যক। বেজোড় হইলে মাঝখানের একটাই মধ্যক। আর যদি জোড় হয়, তাহলে মাঝখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 4 আর 5 9, 9 2 ভাগ 4.5। তাহলে জোড় হইলে মাঝখানে 2টা সাজানোর পরে, অবশ্যই সাজিয়ে নিতে হবে, সাজানোর পরে মাঝখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই মধ্যক। এবার দেখো, আমরা যদি প্রচুরক বের করি, প্রচুরক বের করার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে উপাত্তটি সবচেয়ে বেশি বার থাকবে সেটাই প্রচুরক। আমি কিন্তু বড়টা বলি নাই, আমি বলেছি বেশি বার থাকবে। ধরো আমি এখানে একটা উদাহরণ লিখি, 2 4 3 6 1 2, তাহলে বলো তো এখানে প্রচুরক কত? অনেকে যে ভুলটা করে, যে মনে করে সবচেয়ে বড় সংখ্যা প্রচুরক, না, এক্ষেত্রে সবচাইতে বেশি বার থাকবে। তাহলে এখানে 2 আছে কয়বার? একবার, আর এই 2 বার, বাকি সংখ্যাগুলো আছে একবার করে, তার মানে এখানে প্রচুরক হচ্ছে 2। এখানে প্রচুরক কত? 2। আবার যদি আমি এখানে লিখতাম 2 4 3 6 1 2 3, এখানে প্রচুরক কত বলতো?
এখানে 2 আছে 2 বার, 3 আছেও 2 বার, আর বাকিগুলো একটা একটা করে, তাহলে 2টা সংখ্যাই বেশি বার আছে, তাহলে প্রচুরক 2টাই। তাহলে আমরা বলতে পারি 2 ও 3। ওকে। আচ্ছা, ধরো আমি আরেকটা উদাহরণ যদি দেই, ধরো একটা সংখ্যা আছে 2 4 3 6 1 2 3, আবার লিখলাম 2। এখানে প্রচুরক কত বলো তো? এখানে 2 আছে হচ্ছে 1 বার 2 বার 3 বার, আর 3 আছে 1 বার 2 বার, তাহলে কি আমরা 2 3 নিব না? আগের বার সমান ছিল বলে 2টা নিছি, কিন্তু এবার তো সবচেয়ে বেশি বার আছে 2, 1 2 3 বার, সবচেয়ে বেশি বার এটা আছে, তাহলে আমরা প্রচুরক হবে হচ্ছে কত? 2। আরেকটা উদাহরণ যদি দেই আমি, ধরো 2 4 6 1 2, এখানে প্রচুরক কত? দেখো তো এখানে কোনো প্রচুরক, এখানে কোনো সংখ্যা বেশি বার আছে কেউ? সবাই একবার একবার করে আছে, তার মানে এখানে প্রচুরক নেই। আমরা বলতে পারি প্রচুরক, প্রচুরক নেই। এই হচ্ছে প্রচুরক। দেখো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা কিছু সংখ্যা লিখেছি। আমরা এখন শিখবো কিভাবে সারণী তৈরি করতে হয়। এরকম থাকে অনেক অঙ্কে, যেমন 2টা সৃজনশীল থাকলে একটা সৃজনশীল থাকে সারণী তৈরি করা, আর একটা সৃজনশীল থাকে সরাসরি সারণী দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা এখান থেকে পরিসর বের করব। তাহলে আমরা আগে লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান, সবচাইতে বড় সংখ্যা কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো তো, এখান থেকে এখানে পেলাম 70, তারপরে বড় সংখ্যা কত? 80 পাইলাম, তারপরে আস্তে আস্তে যাইতে থাকে 80, তারপরে 85, তারপরে যাইতে থাকি 61 85 90, তার মানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই যে 90। আচ্ছা, তারপর আমরা বলবো সর্বনিম্ন মান, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা কত আমরা তো খুঁজে বের করে দিই, একটু দেখো তো। এখানে আছে 35, দেখো আমাদের 35 হচ্ছে সর্বনিম্ন মান। এখন আমরা বের করব পরিসর। শোনো, এইগুলা কেন বের করি? সেটা হচ্ছে আমাকে তো কিছু ঘর রাখতে হবে। এখন আমি আন্দাজে কয়টা ঘর রাখবো, কম নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা ঘর নির্ণয় করার জন্য এইগুলো আমরা করতেছি। তাহলে পরিসরের সূত্র হচ্ছে এই যে তোমার, আমি সূত্র দিয়ে লিখি কিন্তু সূত্র না লিখলেও হবে, এই যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হচ্ছে সূত্র। তোমাদের সূত্র না লিখলেও চলবে, সমস্যা নেই। তাহলে সর্বোচ্চ সংখ্যা আছে 90 বিয়োগ সর্বনিম্ন আছে 35 প্লাস হচ্ছে 1। আচ্ছা, এখন তাহলে যদি দেখো 35 55 প্লাস 1 সমান কত হবে? 56। আচ্ছা, পরিসর বের করবার আমরা বের করব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বের করব? তার জন্য আমার লাগবে শ্রেণী ব্যক্তি। এখন শ্রেণী ব্যক্তি অনেক সময় বলা থাকবে যে শ্রেণী ব্যক্তি 5 ধরে, শ্রেণী ব্যক্তি 10 ধরে। যখন তোমাকে বলে দিবে যে এটা ধরো, তাহলে তুমি ওইটা ধরেই করতে হবে, তোমাকে ওইটা ধরেই করতে হবে। আর যখন তোমার বলা থাকবে না, যে শ্রেণী ব্যক্তি কত ধরতে হবে সেটা বলা থাকবে না, সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারবে। যদি দেখো যে পরিসর খুব বেশি, তাহলে তুমি 10 ধরবা। পরিসর যদি থাকে কম, যেমন 30 35 25, এগুলো থাকলে ধরবা 5। আর যদি দেখো যে পরিসর 50-এর উপরে চলে গেছে, 50 60 70, সেক্ষেত্রে তুমি ধরবা 10, কারণ অনেকগুলা ঘর হয়ে গেলে তোমার এই সময় বেশি লাগবে। এজন্য আমরা, যেহেতু এটা 50-এর উপরে গেছে, তাহলে আমরা পরিসর ধরি হচ্ছে 10, শ্রেণী ব্যক্তি 10 ধরি। শ্রেণী ব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা
শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা, তাহলে এটা সূত্র হচ্ছে তোমাকে কি করতে হবে, এই পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ দিতে হবে। শ্রেণী ব্যক্তি, তা পরিসর কত ছিল আমাদের 56, আর শ্রেণী ব্যক্তি ছিল আমাদের 10। তাহলে আমি যদি 56কে 10 দিয়ে ভাগ দেই তাহলে হবে 5.6। তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। আমি নিব কত বা 6। কেন? শোনো, এই যে এটা তো পুরা পূর্ণ সংখ্যক, এটার জন্য 5টা ঘর হবে। তা তুমি কি এই দশমিকের জন্য অর্ধেক ঘর আঁকতে পারবা? না, তোমাকে পুরো একটা ঘরে আঁকতে হবে, কারণ মানুষটা কখনো অর্ধেক হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলোর আসলে অর্ধেক হয় না। রাজরা তা ঘর আমাকে সবসময়, যদি দশমিক আইসা পড়ে তাহলে মূল সংখ্যার পরেরটা নিব। এখানে 5 আসছে, দশমিক কত আসলো সেটা দেখার বিষয় না। 5 আসছে, আমি 5-এর পরের সংখ্যা 6 নিব। যদি আসতো 6.6, আমি নিতাম হচ্ছে 7। যদি থাকতো 7.6, আমি নিতাম হচ্ছে 8। পরের সংখ্যাটা, এই মূল সংখ্যাটার পরের সংখ্যাটা নিবা। তাহলে আমার ঘর রাখতে হবে কয়টা? 6টা ঘর রাখতে হবে। কয়টা ঘর রাখতে হবে? 6টা ঘর রাখতে হবে। সংখ্যাগুলো বসবে, তাহলে উপরে এক ঘর আর নিচে এক ঘর আমরা বেশি নিব। নিচের এক ঘর না নিলেও সমস্যা নাই, তোমাকে উপরে একটা ঘর বেশি নিতে হবে। তাহলে আমি একটা ঘর বেশি আঁকলাম, অথবা 2টা ঘর বেশি নিয়ে নিলাম। আচ্ছা, এখন তুমি যখন শুধু সারণী তৈরি করবা, শুধু সারণী, সেক্ষেত্রে তোমার এইভাবে কলাম হবে হচ্ছে 3টা। কলাম কয়টা হবে? 3টা কলাম হবে। 3টা কলাম তোমাকে এখানে আঁকতে হবে। তা প্রথম কলামে কি হবে? প্রথম কলামে হবে হচ্ছে শ্রেণী ব্যক্তি, তারপরের ঘরে হবে হচ্ছে ট্যালি, যেটা তোমরা আগের ক্লাসগুলোতে করেছো। তারপরের ঘরে হবে হচ্ছে গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি, ট্যালি, গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তিটা আমরা কোথা থেকে শুরু করব? আমাদের সর্বোচ্চ যে ছোট সংখ্যাটা আছে 35, আমরা এখান থেকে শুরু করব। অনেক সময় এই 35, ধরো আমার সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে 32, তাহলে একটা মিল করার জন্য আমি এটাকে শুরু করতে পারি হচ্ছে 30 থেকে, অথবা 31 থেকে শুরু করতে পারি। তখন একটা মিল থাকে, অঙ্কটার একটা কি থাকে? মিল থাকে। সেটা আমরা যখন অনুশীলন করব সেক্ষেত্রে আমরা দেখব। এখানে যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 35, তার মানে সে অলরেডি একটা মিলের মধ্যে আছে, তাহলে আমাকে আর কমাইতে বাড়াইতে হবে না। তাহলে আমি এখানে নিব 35 থেকে, শ্রেণী ব্যবধান কত ধরছিলাম আমি? শ্রেণী ব্যাপ্তি 10। তাহলে 35 থেকে তুমি 10 ঘর এগিয়ে যাও 35কে ধরে। হ্যাঁ, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। 10 ঘর হলে 44। আর তুমি বলবো স্যার 35 আর 10 তো 45 হয়। না, হাতে গোনার সময় তোমাকে যদি 35 ধরে গুনো, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে এমন হবে, 35 থেকে কত হয়? 44। তাহলে তুমি চাইলে এই 44 থেকে শুরু করতে পারতা, কিন্তু এখানে তোমার তখন দিতে হইতো 45, 45। 2টা নিয়ম আছে, আমরা শিখবো। তাহলে আমরা যেহেতু এখানে 44 শেষ করছি, আমরা তারপরে সংখ্যা নিব 45। 45 থেকে কত হবে? 54। তারপরে এখানে নিব 55। 55 থেকে কত হবে? 64। এখানে নিব হচ্ছে 65। 65 থেকে কি হবে? তোমার 74। তারপর আছে 75, তাহলে 84। তারপরে আছে 85। 85 থেকে 94। খেয়াল করো, আমাদের কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর হয়ে গেছে। এই 2টা ঘর আমরা বাড়তি নিয়েছিলাম অন্য কিছু করার জন্য, আমরা পরে দেখতেছি। আমাদের শ্রেণী ব্যক্তি নেওয়া শেষ, এখন আমরা ট্যালি বসাবো। এখন ট্যালি অনেকে কি করে, যেমন 35 থেকে 44-এর মধ্যে কয়টা আছে সে খোঁজা শুরু করে, এভাবে সময় বেশি লাগে। তাহলে আমরা নতুন একটা নিয়মে শিখবো, যেটা অনেকেই করে। সেটা হচ্ছে, আমি এখানে একটা দাগ দিব 70। 70 কোন ঘরের মধ্যে পড়ে? 65 থেকে 74-এর মধ্যে 70 আছে, একটা দাগ দিলাম। তারপরে 40 কোন ঘরে আছে? 35 থেকে 44-এর মাঝখানে। 35 কোথায় আছে? এখানেই আছে। 60 কোথায় আছে? 60 আছে এখানে। তারপর আছে 55 এখানে। 58, তাহলে এখান থেকে এখানেই আছে। তারপর আছে 45 এই ঘরে আছে। 60 আছে কোন ঘরে দেখো তো? এটার মধ্যে আছে 60। 65 এটার মধ্যে। 80, তাহলে 80 আছে এটার মধ্যে। 70 আছে তাহলে তোমার এটার মধ্যে। তারপরে 46 আছে কোন ঘরে? তাহলে এই ঘরের মধ্যে পড়ে।
তারপরে আছে 50, 50 কোন ঘরের মধ্যে পড়ে? 50 পড়ে এই ঘরের মধ্যে। 60, 60 হচ্ছে তোমার এই ঘরের মধ্যে। যখন 4টা হয়ে যাবে, যখন ওখানে 5টা দিতে হবে, তোমাকে একটা আটি বানতে হবে, দাগটা এইভাবে দিবা, তার মানে এখানে 5টা হয়ে গেল। আচ্ছা, তারপর আছে 65 এই ঘরে, তারপর আছে হচ্ছে 70 এই ঘরে, দেখে আমি এখানে একটা দাগ দিলাম। তারপর আছে 58, 58 তাহলে এই ঘরে। তারপর আছে 60, 60 তাহলে এই ঘরে। তারপর আছে 48, 48 হচ্ছে তাহলে এই ঘরে। 70, 70 হচ্ছে এই ঘরে। 36, 36 আছে কোন ঘরে? তাহলে প্রথম ঘরে। তারপর আছে 85, 85 দেখো এখানে। তারপর আছে 60, 60 আছে কোথায়? এইখানে। তারপর আছে 50, 50 আছে এইখানে। 46, 46 ও এই ঘরেই। তারপর আছে 65, এই দেখো 65 থেকে এই গেল যার মধ্যে পড়ে। তারপর আছে 55 এই ঘরে। তারপরে দেখো 61, তাহলে কত হলো এখানে? 61 আছে এই ঘরে, আবার একটা আটি। তারপর 72, 72 হচ্ছে তাহলে এই ঘরে। তারপর আছে কত? 68, 68 আছে হচ্ছে এই ঘরে। তারপর আছে 65 এই ঘরেই আছে, আটি বললাম। 50, 50 আছে তাহলে এই ঘরে। 40 এই ঘরে। 56 এই ঘরে। 60 এই ঘরেই। 65 এই ঘরে। 46, 46 এই ঘরে। 76 তাহলে এই ঘরে। দেখো, তাহলে আমরা এইভাবে যদি করি আমাদের সহজেই হয়ে যাবে। এভাবে করলে আমাদের সহজে, আমাদের দাগ দিতে দিতে করলে মনে থাকবে যে কোনটা বসাইছি, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অনেক সময় আমরা যখন একসাথে দিতে যাই তখন অনেকগুলো বাদ পড়ে যায়, তখন অঙ্কটা ভুল হয়। তাহলে এখন গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে ট্যালি এগুলোর সাংখ্যিক রূপ। তাহলে সাংখ্যিক রূপগুলো আমরা বসাই। তো এখানে আছে ট্যালি হচ্ছে 4টা, এখানে আছে 5 আর 3 8, এখানে আছে হচ্ছে 5 5 10, 10 আর 2 12, এখানে আছে 5 5 10 আর 1 11, এখানে আছে 2, এখানে আছে 3। এখন আমরা যদি এটাকে যোগ করার চেষ্টা করি তাহলে দেখো কত হয়? 4 8 12, 12 12 24, 24 আর 11 হচ্ছে তোমার 35, 35 আর 2 37, 37 আর 3 হচ্ছে তোমার 40। তাহলে এই যে এটাকে বলা হয় এন, এন হচ্ছে তাহলে কত? 40। আমার এখানে 40টা সংখ্যা ছিল, আমরা এখানে যোগ করে 40 পেয়েছি। যদি সংখ্যা যে কটা থাকে গণসংখ্যা ওইটাই হয় তোমার করার সময়, তাহলে তোমার অঙ্ক হয়েছে। নয়তো যদি না মিলে তাহলে কোনো একটা বাদ পড়েছে। এটাই হচ্ছে তাহলে আমাদের গণসংখ্যা সারণী তৈরি। এন্ড এটা থেকে অন্য একটা পার্থক্য কি থাকতে পারে? যেমন কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন সর্বনিম্ন সংখ্যা যেমন আছে তোমার 32, তখন তুমি 31 থেকে শুরু করতে পারবা। আর এই যে যদি বলে দেওয়া হয় যে শ্রেণী ব্যবধান 10 ধরে, তাহলে তোমাকে 10 ধরেই করতে হবে। যদি বলে দেওয়া হয় শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে তোমাকে 5 ধরেই করতে হবে। আর যদি না বলে তাহলে তুমি পরিসরের উপরে ডিপেন্ড করবা। পরিসর মনে রাখবা, পরিসর যদি 50-এর উপরে যায় তখন তুমি 10 নিবা, আর পরিসর যদি 50-এর নিচে থাকে তখন তুমি 5 নিবা। ঠিক আছে? তখন 5 নিলে 5 ঘর করে পারবে। যেমন 35 থেকে 39, 40 থেকে 44 এভাবে বাড়তো। ঠিক আছে? এই হচ্ছে সারণী তৈরি। দেখো, পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমরা এই যে ছকটা ছিল এটাকে আমরা প্রশ্ন আকারে নিয়েছি। ধরো এটা প্রশ্নতে তোমার দেওয়া থাকবে, আমরা একটা অঙ্ক দিয়ে পুরো অনুশীলনীটা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো, এই যে এইভাবে দেওয়ার পরে তোমার এইভাবে দেওয়া থাকতে পারে। এইভাবে দেওয়া থাকে, তোমাকে প্রথমে প্রশ্ন করতে পারে যে গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড়, আমি আবারও বলছি কি, গাণিতিক গড়। এখন আমরা এই ছকটা থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। ঠিক আছে? তাহলে ঘর আছে কয়টা দেখো তো? 1 2 3 4 5 6 7। আমরা 7টা ঘরে আঁকবো এক্ষেত্রে। দেখো, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে গাণিতিক গড় বের করতে বলা হলে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এখানে যে কয়টা ঘর থাকবে তুমি সেই কয়টা ঘরেকে নিবা, আর কলাম আঁকবো হচ্ছে 4টা। প্রত্যেকটার কলাম ভিন্ন ভিন্ন। এটা তুমি করতে করতেই তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমার মনে থাকবে। আগেই নার্ভাস হও না যেগুলো আমি কিভাবে মনে রাখবো। দেখো, শ্রেণীব্যক্তি এই ঘরে, শ্রেণীব্যক্তি অনেকে কিন্তু শ্রেণী ব্যবধান লেখে একই। শ্রেণীব্যক্তি দেখো, এই ঘরে লিখবো হচ্ছে গণসংখ্যা, এই ঘরে হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্সআই দ্বারা। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্সআই।
আর গণসংখ্যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ ছোট হাতের আই। এইটাই হবে কি এই শ্রেণী মধ্যমানের গণসংখ্যার গুণ, তার মানে এই এফ আই আর এক্স আই কি হবে গুণ। মনে রাখবা এই যে এটা কিন্তু গুণ আকারে আছে, তুমি সেটা গুণ দিয়ে বুঝাইতে পারো, না দিয়ে বুঝাইতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা এখানে ছকটা কিভাবে তৈরি করব, শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা আর এই দুইটার গুণফল মানে এক্স আই আর এফ আই। এফ আই আর এক্স আই, যেহেতু এফ আগে এবিসিডি পড়ার সময় এফ আই আগে লিখছি, এক্স আই পরে লিখছি। আচ্ছা, এই ছকটা করার পরে শ্রেণী ব্যক্তি কিন্তু তোমার দেওয়াই থাকবে, এইটা তুমি উঠাইবা 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, আচ্ছা আর গণসংখ্যা কিন্তু তোমার দেওয়া থাকবে। গণসংখ্যা আমরা উঠাই দেখে দেখে 4, 8, 12, 11, 2, 3। এখন আমাকে বের করতে হবে হচ্ছে দুইটা, এইটা আর এইটা। খুবই সহজ। শ্রেণী মধ্যমান কি মানে হচ্ছে এই দুইটার মাঝামাঝি কি। তাহলে মাঝামাঝি বের করতে হলে তোমাকে কি করতে হবে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তা যেই যেই ঘরের আছে, যেমন এইটা 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 যারটা তার তার, তাহলে এই দুইটা যোগ করে তুমি 2 দিয়ে ভাগ দিবা। আমার কাছে এখন বর্তমানে ক্যালকুলেটর নেই, আমি এটা দিয়ে করতেছি। তাহলে কত আছে, 35 গুণ 35 যোগ 44, তারপর এটাকে ভাগ দিবা হচ্ছে 2 দিয়ে, তোমার আস্তে আস্তে 39.5। তারপর তুমি এটাকে ভাগ দিবা। এখন এটা ভাগ দিলেও হবে, আর শ্রেণী ব্যবধান যেহেতু 10, 35 থেকে 44, শ্রেণী ব্যবধান কত 10। এখন তোমার ভাগ ছাড়াই বের করতে পারবা, 10 করে বাড়তে থাকবে। 39 এর পর আসবে 49.5, তারপর আসবে 59.5, তারপর আসবে 69.5, তারপরে আসবে 79.5, তারপরে আসবে হচ্ছে 89.5। এটা তুমি প্রত্যেকটা, এটা যোগ এটা ভাগ 2 এটা আসবে, এটা যোগ এইটা ভাগ 2 এটা আসবে, এটা যোগ এইটা ভাগ 2 এটা আসবে, এইটা যোগ এইটা ভাগ 2 এটা আসবে, এইটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটা আসবে, এইটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটা আসবে। আবার তুমি প্রথমটা বের করে শ্রেণী ব্যবধান বাড়াই দিলেই হবে। শ্রেণী ব্যবধান 10 হলে 10 করে বাড়াইছি, 5 হলে 5 করে বাড়াইবা, একটা বের করলেই হবে। এখন তোমাকে কি করতে হবে, দেখো এই দুইটার গুণফল এফ আই এক্স আই মানে হচ্ছে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল এখানে, এই দুইটার গুণফল এখানে, এভাবে প্রত্যেকটা সিরিয়ালে গুণ করে তুমি এখানে নামাবা। 39.5 গুণ 4, 158, 158। তারপরে কত আছে, এই দুইটা গুণ করবা, 49.5 গুণ 8, তোমার হইতেছে 3396। তারপরে তোমার আছে হচ্ছে এখানে 59.5, 59.5 গুণ 12, 714। তারপর আছে 69.5 গুণ 11, হইতেছে 764.5। আচ্ছা, তারপর আছে 79.5 গুণ 2, 159, 159। তারপর আছে 89.5, 268.5। এই যে হচ্ছে তোমার, দেখো তাহলে এটা তুমি কিভাবে বের করবা, এটা তো শ্রেণীব্যক্তি দেওয়াই থাকবে, এটাও দেওয়া থাকবে। এটা বের করার নিয়ম হচ্ছে এই দুইটা যোগ করা 2 দিয়ে ভাগ, এভাবে প্রত্যেকটা বের করলাম। তারপর এই দুইটার গুণফল এইটা, 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 এই দুইটার গুণফল এইটা। এখন তুমি কি করবা, সামেশন, এখানে একটা সামেশন চিহ্ন ব্যবহার করা হয়, এভাবে একটা সামেশন চিহ্ন ব্যবহার করা হয়। সামেশন চিহ্ন তাদের সামেশন করতেছি আমি এফ আই এক্স আই। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশনের অর্থ হচ্ছে
যোগফল। তাই তুমি এই যে এফআই এক্সআই যারাই আছে তাদের সবাইকে তুমি যোগ করবা। 460, 2460, এটা হচ্ছে আমাদের সামেশন। এখন আমাদের অঙ্ক কি হবে? অঙ্কটা হচ্ছে সমাধান হবে হচ্ছে সুতরাং গড়। সুতরাং গড়ের ক্ষেত্রে আমরা এক্স প্রাইম দিই, ঠিক আছে? এটার আমরা প্রাইম দেই, অথবা না দিলেও হবে, শুধু গড় লিখলেও হবে। সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই এন। এখন বলবো এন কে, এন হচ্ছে এইটা, এগুলার যোগফল হচ্ছে এন, কত? 40। তা তোমাকে কি করতে হবে? এখন ভাগ দিতে হবে। এই যে সামেশন এটা হচ্ছে এইটা, 2460 কে 40 দিয়ে ভাগ দাও, যত হয় সেটাই। তাহলে 2000 এতকে আমরা ভাগ দিব হচ্ছে 40 দিয়ে, অ্যান্সার আসতে আছে 61.5, 61.5। এটা হচ্ছে আমাদের কি গাণিতিক গড়। এটা হচ্ছে কি গাণিতিক। দেখো এবার তোমাকে যদি সংক্ষিপ্ত গড় বের করতে বলে, গড় নির্ণয় করার যে তিনটা পদ্ধতি, একটা সরাসরি, একটা গাণিতিক গড়, একটা সংক্ষিপ্ত গড়, তোমাকে মেনশন করে দিবে যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। সেক্ষেত্রে জাস্ট তোমার দুইটা পরিবর্তন হবে। এই গড়ের ক্ষেত্রে এইগুলা সেম থাকবে দেখে আমরা পরিবর্তন করি নাই, এই দুইটা পরিবর্তন আসবে। সেই দুইটার পরিবর্তন কি আমরা এখন দেখব। সেটা হচ্ছে ধাপ ভিত্তিতে কি একেবারে সহজে বলবো, কোনো সূত্র দিয়ে বোঝাবো না। সেটা হচ্ছে মাঝের ঘরে শূন্য, মাঝে কোনটা আছে দেখো তো, 1 2 1 2, মাঝে পরে এই দুইটা, এই দুইজন মাঝে। সেক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি যেই ঘরকে ইচ্ছা সেই ঘরকে তুমি বিবেচনা করতে পারো। তাহলে আমরা এই ঘরকে বিবেচনা করি, এই ঘরে দিলাম শূন্য, তারপর দিব হচ্ছে 1 2 3, 1 2। আমি এটা নিলে হয়তো 1 2 3 1 2, মাঝে যদি দুইটা পড়ে তাহলে তোমার ইচ্ছা, তুমি যে কোনো ঘরে দিতে পারবা। আর মাঝে যদি একটা পড়ে তাহলে তোমার ওই ঘরে দিতে হবে শূন্য। আর উপরে 1 2 যতদূর যায়, নিচেও 1 2 3 যতদূর যায়, উপরের গুলা মাইনাস আর নিচের গুলা কি প্লাস, এটা খেয়াল রাখবা। তাহলে আমি আবার বলি, মাঝের ঘরে শূন্য, 1 2 3 1 2, যদি 3 থাকতো 3 দিতাম, উপরের গুলা মাইনাস হবে, নিচের গুলা প্লাস হবে। এখন খেয়াল করো, এইবার কিন্তু গুণফলটা হইতাছে এফআই আর ইউআই এর। এটা এফআই, এটা হচ্ছে ইউআই, তার মানে এই দুইটার গুণফল, এই দুইটার হচ্ছে কি গুণফল। সেক্ষেত্রে 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, 8 একে 8, প্লাসে মাইনাসে মাইনাস, শূন্য লাগে কোনো কিছু গুণ দিলে শূন্যই হয়। 11 একে 11, এখানে কত আছে? 2 দুগুণে 4, এখানে 3 3 9। এখন এইটা আবার সামেশন এফআই ইউআই, তোমরা একটু বরাবরই লিখবা, এই ঘরগুলো একটু বড় দিবা, তাহলে দেখা যায় বরাবরই হবে, যেন এই লিমিটের মধ্যে থাকে। তাহলে কত হবে দেখো তো, এখানে আমরা এইগুলা হচ্ছে বিয়োগ, এইগুলা হচ্ছে যোগ, তার মানে দুইটার যোগফল আমরা আলাদা করব। যেমন দেখো এখানে যদি আমরা যোগ করি এই দুইটা, তাহলে হয় -16। আর কারণ আমরা বেসিকে জানি যে চিহ্ন যদি একরকমের হয় তাহলে যোগ করতে হয়, তাহলে -8 আর -8 যোগ করলে হয় -16। আর এখানে যোগ করলে কত হবে দেখো তো, এখানে যোগ করলে হইতেছে 11 আর 9 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24। তার মানে দেখো এখানে প্লাস হচ্ছে বড়, মাইনাস হচ্ছে ছোট, তার মানে তোমাকে 24 থেকে 16 বিয়োগ করতে হবে। আর যাদের বড় ক্যালকুলেটর সায়েন্টিফিক, তারা সরাসরি লিখবা -8 -8 প্লাস 11 প্লাস 4 প্লাস 9 দিলে সরাসরি অ্যান্সার এসে পড়বে। তাহলে আমি যদি 24 থেকে 16 বিয়োগ করি তাহলে আমার কত থাকে? 24 থেকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা যদি 24 থেকে এই 16টাকে বিয়োগ করে দিই তাহলে আমার হইতেছে হচ্ছে 8। তার মানে অ্যান্সার হচ্ছে 8। অ্যান্সার অনেক সময় মাইনাসও হয়, এখানে বেশি থাকলে অ্যান্সার মাইনাস হইতো, কোনো সমস্যা নেই। এখন এই যে সামেশন পেয়ে গেছে, এখন আমরা গড়ের সূত্রটা লিখবো। সূত্রটা কি? সুতরাং গড়, গড় তো গড়ই এক্স প্রাইম। গড়ের সূত্র হইছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এই যে হচ্ছে সূত্রটা, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু কত এইচ। তাহলে দুইটা অজানা বিষয় আসলো, সেটা হচ্ছে এ আর এইচ। খেয়াল রাখবা, এ হচ্ছে জিরোর বরাবরই যে মধ্যমানটা আছে এটাই হচ্ছে এ, এটাকে বলা হয় অনুমিত গড়। এটাকে বলা হয় কি অনুমিত গড়। তাহলে মনে রাখবা, জিরোর বরাবরই যে মধ্যমানটা আছে মানে এক্সাইট আছে সেটাই হচ্ছে এ, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এইচ কি
শ্রেণী ব্যবধান, আমরা তো শ্রেণী ব্যবধান 10 নিয়ে করতেছি, তাহলে এইচ তো আমরা জানি। এখন আমরা মান বসাই, এর মান হচ্ছে তাহলে 59.5, সামেশন fi x uy হচ্ছে 8, n হচ্ছে কত, তাহলে nটা আমরা লিখে নেই, n ছিল 40 ইন্টু h হচ্ছে 10। আমাদের নিচে জায়গা কম দেখে আমরা সাইডে সাইডে করতেছি, তাহলে এখানে কত হইতেছে 59.5 থাকলো। এখানে আমরা সরাসরি করে দিই, দেখো এখানে কত হইতেছে 8 10 80, 8 10 80, তোমরা জানো গুণের সময় এই 10 উপরে, তাহলে 8 10 80, 80 কে তুমি যদি 40 দিয়ে ভাগ দাও তাহলে হবে হচ্ছে 2, তাহলে এটার সাথে 2 গুণ দিলে হবে 61.5। দেখো আগের অঙ্ক কিন্তু আমার অ্যান্সারে 61.5 আসছিল, তার মানে একই অঙ্কের দুইটা পদ্ধতি গড় নির্ণয় করার। দেখো এই সারণী থেকে যদি এবার আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করতে চাই, আমরা তো সরাসরি মধ্যক শিখছি, এখন আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। সেক্ষেত্রে দেখো শ্রেণীব্যক্তি গণসংখ্যা নতুন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। অনেক সময় সৃজনশীলের ক নাম্বার অ্যান্সারে তোমাকে সারণী থেকে শুধু ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলবে, তখন তুমি এই ছকটা করবা। এই ছকটা ওই ক্ষেত্রে লাগে, আর মধ্যক নির্ণয়ের জন্য এটা লাগে, সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য। এখন খেয়াল করো, আমি কিন্তু শ্রেণীব্যক্তি উঠায় নিছি এখান থেকে, আর গণসংখ্যাও যেহেতু দেওয়া আছে উঠায় নিছি। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কি, সেটা হচ্ছে খুবই সহজ। প্রথমে যেটা থাকবে তুমি সেটা লিখবা, গণসংখ্যা যেটা থাকবে সেটা। ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যা থেকেই কাজ হবে। তারপর তুমি এভাবে যোগ করবা, যেমন এটার সাথে এটা যোগ করবা, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 12 হচ্ছে 24, 24 আর 11 হচ্ছে 35, 35 আর 2 হচ্ছে 37, 37 আর 3 হচ্ছে 40। তার মানে প্রথমটা যা আছে উঠাইয়া তারপর এই কোনাকুনি যোগ করবা, সব একটার পর একটা যোগ করে যা নামবে, তারপর আবার এইটা যোগ করে যা নামবে, তারপর এটার সাথে এইটা, এটার সাথে, তারপর আসবে 40। তাহলে এখানে এন কত, এন তো 40, সবসময় এই লাস্টে 40ই হবে যোগফলে যেহেতু। এখন পরবর্তী কাজ কি, আমি লিখবো সুতরাং এন আছে কত 40, আমি বের করবো হচ্ছে n/2, তার মানে 40কে আমি 2 দিয়ে ভাগ দিলে কত হবে 20। এখন তোমাকে অনেক বইতে এই কথাগুলো লেখে বাড়তি, যেটা আমার পছন্দ না, সেটা হচ্ছে লেখে যে এতর মধ্যে আছে, তুমি বুঝা নাও এই 20 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে। তুমি যদি 1 থেকে 4 পর্যন্ত গুণে যাও তাহলে কি 20 পড়ে না, 12 পর্যন্ত পড়ে না, কিন্তু 24 পর্যন্ত গুনতে গেলে মাঝখানে 20 পড়ে। তার মানে এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী, এটাই কি মধ্যক শ্রেণী। তা আমি সরাসরি লিখি যে সুতরাং মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত হয়, তাহলে যেহেতু এইটা এটার মধ্যে আছে, তার মানে এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 55 থেকে 64, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আমরা সরাসরি লিখবো মধ্যক। মধ্যকের সূত্র কি, আমরা লিখছি এখানে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এখানে এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, এইটা, হ্যাঁ এটা কোনো অঙ্কের অংশ না, এটা আমি বোঝানোর জন্য লিখেছি, কিন্তু এইগুলো হচ্ছে অঙ্কের অংশ। এখন তুমি এখানে এল কিভাবে বের করবা, আমি এখানে লিখছি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে হচ্ছে মধ্যক শ্রেণী, এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা কত 55। আচ্ছা এফসি মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, তা মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা কত 12, তার মানে এফসি হচ্ছে 12। এফএম, এফএম কত মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তা মধ্যক শ্রেণী এটা না, এটার গণসংখ্যা কত 12, তাহলে এটাও 12। তারপর লাগবে এইচ, এইচ তে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি কত 10। এখন আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করব, এখান থেকে অঙ্কের অংশ। এল হচ্ছে 55, n/2 আমরা কত পাইছি 20, এফসি পাইছি হচ্ছে 12, এখানে কত পাইছি এইচ পাইছি 10, এফএম পাইছি 12। ক্যালকুলেশন করলে কত হবে 55 যোগ 20 থেকে যদি 12 চলে যায় থাকে কত 8 গুণ 10/12। তোমরা সরাসরি ক্যালকুলেশন করে দিও, এখানে আমরা একটু কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা যদি এখানে 55 8 10 80, এখানে কত হইতেছে 8 10 80, 80 কে আমরা 12 দিয়ে ভাগ দিব, তাহলে 80 ভাগ
12। আমরা কি করছি প্রথমে 8 10 80 কে 12 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে হইতাছে 6.6। অনেকগুলো আসতেছে, এগুলোর একটা নিয়ম আছে, সেটা আমরা একটা ভিডিওতে বলবো। সেটা 6.67 নিলাম, কারণ আমরা কিছু বাদ দিছি এখানে। আচ্ছা, আমরা চাইলে বাদ নাও দিতে পারি, আমরা পুরোটাই লিখি। কত আছে? 6.67 নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে 55 সাথে যদি যোগ করে দেই, যোগ 55, তাহলে হচ্ছে 1.67। প্রায় কেন লিখলাম? কারণ আমরা এখানে দশমিকের পরে অনেকগুলো আসছিল, আমরা বাদ দিছি দেখে আমরা প্রায় লিখছি। এটাই হচ্ছে মধ্য। দেখো, আমাকে যদি এই ছকটা থেকে আমাকে প্রচুরক নির্ণয় করতে বলে, প্রচুরক সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। সেক্ষেত্রে দেখো, আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী নির্ণয় করা হচ্ছে সবচাইতে গণসংখ্যা বেশি কোথায় থাকবে, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। সবচেয়ে গণসংখ্যা বেশি আছে এই শ্রেণীতে। আমরা লিখি যে সর্বাধিক বা সবচেয়ে বেশি গণসংখ্যা 12, যা 55 থেকে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 55 থেকে 64। এখানে মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য এক্সট্রা কোনো সারণী আঁকতে হবে না, আমাদের এই সারণী থেকে অঙ্কটা করা যাবে। এখন আমরা করি। সুতরাং প্রচুরকের সূত্র L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এটা কিন্তু অঙ্কের অংশ। আমরা এখন লিখবো L হচ্ছে কি, আগেরটাই ছিল যেমন মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 55। তারপরে হচ্ছে F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ, তা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হয়েছে 12, এটা থেকে 8 বিয়োগ করলে কত হবে? F1 হচ্ছে, তাইলে কত আছে এখানে? 8 12, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4। F2 কি হবে? তাহলে পরেরটা বিয়োগ, তাহলে 12 থেকে 11 বিয়োগ করলে হবে 1। আর শ্রেণী ব্যবধান H হচ্ছে 10। আচ্ছা, এখন আমরা মান বসাই। L হচ্ছে 55 প্লাস F1 হচ্ছে 4 প্লাস F2 হচ্ছে 1 10। 55 4 10 কত হবে? 40। এখানে 5, তাই 55 যোগ 5 8 40। এখানে কত হবে? 55 আর 8 যোগ করলে হবে 63। এই হচ্ছে এটার অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো পরিসংখ্যানের অঙ্কগুলো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে লেখচিত্রগুলো আমরা গ্রাফ পেপার বোর্ডের সাহায্যে এটাকে সমাধান করব সহজে, এবং তারপরে আমরা একটা ভিডিওতে পুরো অনুশীলনীর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।